আমরা যখন পড়ার সময় না আমরা শর্টকাট অনেক বেশি খুঁজি। ওই জিনিসটা শুধুমাত্র অ্যাভয়েড করলে হোলি ক্রসের ভর্তি পরীক্ষা আর কঠিন না। তো তোমাদেরকে বলি, বাংলাদেশের যতগুলো কলেজ ক্যাম্পাস আছে সবচেয়ে সুন্দর কলেজ ক্যাম্পাসগুলোর মধ্যে একটা হচ্ছে হলি ক্রস। তো কারো যদি মনে হয় যে আচ্ছা আমি তো স্কুলে কখনোই ক্লাবিং করি নাই, ও যে পিয়ার গ্রুপটা পাবে ও শিখে যাবে সবকিছু ওখানে। তুমি যদি নর্মালি কোনো একটা কারণে ঘাড় ঘুরাও, তুমি সামনে তাকিয়ে খাতা নাও থাকতে পারে, বা তোমার রোলের পাশে কিছু একটা টিক চিহ্ন চলে যেতে পারে। সবার ক্ষেত্রে এই বিপর্যয়টা সবাইকে ফেস করতে হবে, সেটা হচ্ছে একটু প্রেশার। হার্ভার্ড আসলে তোমাকে স্মার্ট বানায় না, কারণ স্মার্ট পিপলরা এখানে যাই দেখে হার্ভার্ডের রেজাল্ট তো ভালো হয়। হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় শিশুরা, কি অবস্থা তোমাদের? আশা করি সবাই ভালো আছো। আমরা ইতিমধ্যেই স্বপ্নের কলেজ সিজন 3 পডকাস্ট নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তোমাদের এসএসসি পরীক্ষা শেষ, তোমাদের মনে এখন হাজারো প্রশ্ন যে কোন কলেজে পড়বো, কিভাবে ভর্তি হবো, আরো নানান ধরনের প্রশ্ন। সো আজকে আমরা কথা বলবো স্বপ্নের কলেজে হলি ক্রস কলেজ নিয়ে। তোমরা জানো হলি ক্রস কলেজ বাংলাদেশের অন্যতম সেরা একটা কলেজ। আর আজকে এই হলি ক্রস কলেজ নিয়ে আমাদের সঙ্গে কথা বলবে আমাদের সবার প্রিয় তাসমিয়া ফেরদৌস তিতলি এখন বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগে অধ্যয়নরত। সো তিতলি, হলি ক্রস কলেজ তো হচ্ছে অনেক সেরা একটা কলেজ। তো সেক্ষেত্রে এই যে হলি ক্রস কলেজে তুই ভর্তি হবি, তো ভর্তি হওয়ার জন্য ডিসিশনটা কার ছিল? এটা কি তোর ছিল না হচ্ছে তোর পরিবার থেকে আসছে, কি মনে হয়? এটা মানে আমার নিজের ইচ্ছা তো অবশ্যই ছিল, কিন্তু আমার পরিবারের ইচ্ছাটাকে আমি আপন করে নিয়েছিলাম। কারণ আমার মা বাবা সবাই চাইতেন যে আমি যাতে হলি ক্রস কলেজে পড়াশোনা করি, কারণ তারাও চাইতেন, এটা সব বাবা মাই চায় যে তাদের সন্তান যাতে একটা বেস্ট ইনস্টিটিউশন থেকে পড়াশোনা করে। তো বেসিক্যালি আম্মুর চাওয়াটাকে আমি প্রাধান্য দিয়েছিলাম, যে আমি মেয়ে হিসেবে চাই যে আমার মায়ের স্বপ্নটা পূরণ করতে। আমার বাবা একটু ফ্লেক্সিবল সবসময়, আমাকে মানে আমি একটা ব্যালেন্সের মধ্যে সবসময় বড় হয়েছি। বাবা আমাকে ফ্লেক্সিবল একটা সুযোগ দিতেন যে তুমি তোমার মতো করে, আর আম্মু হচ্ছে একটু চাইতেন না, মানে সবটাই তো দরকার, পেছন থেকে ওই ধাক্কাটা দরকার হয় সামনে এগিয়ে যাওয়ার জন্য। আম্মু সবসময় পেছন থেকে ওই ধাক্কাটা দিয়েছেন যে না, তোমাকে হলি ক্রসে পড়তে হবে, আমি চাই আমার মেয়ে পড়ুক। ওইটা আমার খুব বড় একটা মোটিভেশন হিসেবে কাজ করেছিল। খুবই ভালো। আচ্ছা, এখন আমাদের শিক্ষার্থী যারা হচ্ছে পরীক্ষা দিবে হলি ক্রস কলেজে, সো এখন মানে একটা সময় ছিল যে মানে বাংলাদেশের সকল কলেজে কম বেশি পরীক্ষা হতো, তো এখন তো নটর ডেম, সেন্ট জোসেফ এবং হচ্ছে হলি ক্রসে পরীক্ষা হয়। সো তোর কাছে আমার প্রশ্ন হলো যে হলি ক্রসের পরীক্ষা মানে পরীক্ষার প্রিপারেশনটা তুই কিভাবে নিয়েছিলি, বা এটার জন্য মিনিমাম জিপিএ কত লাগে, বা তোর কত ছিল? আচ্ছা, আমার তো আল্লাহর রহমতে জিপিএ 5 ছিল, তবে এটা সায়েন্স, কমার্স, হিউম্যানিটিজে ভ্যারি করে। সায়েন্স যারা তাদের হচ্ছে জিপিএ 5 লাগবে, এছাড়া ওরা পরীক্ষা দিতে পারবে না। কমার্স যারা, ওদের হচ্ছে 4 থাকলেই হবে, আর হিউম্যানিটিজে অ্যাবভ 3 থাকলেই পরীক্ষায় বসতে পারবে। ওকে, তার মানে যেটা বলছে যে রিকোয়ারমেন্টটা কিন্তু 3টা ডিফারেন্ট গ্রুপের জন্য 3 রকম, অর্থাৎ বিজ্ঞানের জন্য 5 লাগবে, আর হিউম্যানিটিসের জন্য 3 লাগবে, আর ব্যবসা শিক্ষার জন্য 4 লাগবে। ওকে, সো এডমিশন টেস্টে কি ধরনের প্রশ্ন আসে নরমালি? একদমই বেসিক থেকে, মানে এই জায়গাটা সবার অনেক ভয় কাজ করে যে আল্লাহ পরীক্ষা দিব, অ্যাডমিশন পারবো কিনা ভয়। মানে এই ভয়টা কোথা থেকে আসে? আমরা যখন পড়ার সময় না আমরা শর্টকাট অনেক বেশি খুঁজি, যে কিভাবে কোনটা বাদ দিতে পারবো। ওই জিনিসটা শুধুমাত্র অ্যাভয়েড করলে হোলি ক্রসের ভর্তি পরীক্ষা আর কঠিন না। কোনো কিছু বাদ দেওয়ার মেন্টালিটি না নিয়ে কম্প্রিহেন্সিভ ওয়েতে পড়তে হবে, থোরলি পড়তে হবে। ফর ইনস্ট্যান্স, আমরা একটা চ্যাপ্টার বাংলায় পড়ে গেলাম বা একটা ম্যাথ করে গেলাম, কিন্তু ম্যাথটা আসলেই বুঝেছি কিনা বা বাংলাটা আসলেই পারি কিনা, দেখা যাচ্ছে সেম শব্দ আমি পড়েছি, আরেকটা শব্দ মানে ওই শব্দের আরেকটা অর্থ দিয়ে হচ্ছে আমাকে প্রশ্ন দিল। এরকম মানে বিষয়গুলো একটু ট্রিকি আসে, কিন্তু কঠিন খুব আসে না। যেটা ইম্পর্টেন্ট বেসিকটা ঠিক রাখতে হবে। মানে এখন যারা আর কি তোমরা প্রিপারেশন নিবা, মানে এখন যারা চাচ্ছ যে কি করতে পারি হোলি ক্রসের জন্য, তোমাদের জন্য আমার একটাই অ্যাডভাইস থাকবে। প্রথম হচ্ছে ভয় পাওয়া যাবে না, অনেক বেশি মানুষজন ভয় পেয়ে যায়। আর সেকেন্ড হচ্ছে নিজের বেসিকটাতে হচ্ছে গুরুত্ব দাও, যে আমি কি বইয়ের প্রত্যেকটা অক্ষর জানি কিনা, বইয়ের প্রত্যেকটা নিয়ম জানি কিনা, বইয়ের প্রত্যেকটা গ্রামার জানি কিনা, সবকিছু জানি কিনা। যদি বইয়ের সবকিছু জানো, ইউ আর গুড টু গো। ওকে, থ্যাংক ইউ। যেটা বুঝলাম যে বেসিকটা যদি স্ট্রং থাকে তাহলে হচ্ছে হোলি ক্রসের জন্য মানে ও যদি অ্যাডমিশন টেস্টে বসে একটা মানে পসিবিলিটি আছে যে হ্যাঁ হবে। সো এখন এই যে প্রসেস আছে একটা, ধরো হচ্ছে অ্যাডমিশন টেস্টের আগে হচ্ছে ফর্ম ফিল আপ করতে হয়, সো এটার প্রসেসটা কেমন? এটা নিজে বাসায়ও করা যায়, মানে এটা এমন না যে এমনকি অনলাইনে। হ্যাঁ, অনলাইনে থাকে, ম্যানুয়ালিও করা যাবে, অনলাইনেও করা যাবে, নিজেও করা যাবে, দোকানে গিয়েও করা যাবে। সবগুলো অপশনই আছে, যে পছন্দ মতো অ্যাভেল করতে পারবে। তবে আমি প্রিফার করব তোমরা যারা একটু লেস কনফিডেন্ট ফিল করছো, তোমরা দোকানে গিয়ে করো, না হলে একটা টেনশন সবসময় ভেতরে কাজ করবে। ওইটার দরকার নেই, দোকানে খুব অল্প অ্যামাউন্টের টাকা দিলে তোমরা দোকান থেকে ওটা করতে পারবা, আর নিজেরা করতে পারলে তো সবসময় বেস্ট।
ওকে, সো আমরা যেটা চিন্তা করেছিলাম যে হ্যাঁ কলেজের অ্যাপ্লাই করার জন্য অনেকগুলো প্রসিডিউর তুই বললি, মানে এখন তো ধরো হচ্ছে অনেক কিছু ডিজিটাল হয়ে গেছে, যার কারণে ওদের জন্য সুবিধা। আমাদের অনেক সময় সুবিধা। আমি হচ্ছে গ্রাম থেকে আসছি, গ্রাম থেকে এসে আমার আঙ্কেল আমাকে নিয়ে আসছে, আসার পরে আমার হচ্ছে আমি প্রথম নটরডেমে ফর্ম ফিল আপ করছি, তারপরে হচ্ছে সেন্ট জোসেফে ফর্ম ফিল আপ করছি, যে আমি নিজে গিয়ে এরকম একটা ফর্ম দিয়ে ফর্মটা পূরণ করে অনেক ছবি টবি দিয়ে সুন্দর করে দিতে হয়। তো তারপরে আমি কাকাকে বলতেছি, কাকা চলেন হলি ক্রসে যাই। তো আমি আসলে তখনও জানতাম না যে হলি ক্রসে অনলি মেয়েদের জন্য আর কি, কেননা হচ্ছে ওই আমি শুধু জানতাম যে আমার আব্বা বলতো যে পৃথিবীর সবচেয়ে ভালো ভালো জায়গায় পরীক্ষা হয়, মানে তুমি যেখানে যাও পরীক্ষার মাধ্যমে যখন তোমার মেধাটা যাচাই করা হবে, তার মানে তুমি মানে মেরিটোরিয়াস কিনা এটা যাচাই করা হয়। তো আমি চিন্তা করছি, তো নিউজ পেপারে দেখছি যে হোলি ক্রস, নটরডেম, সেন্ট জোসেফের পরীক্ষা হয়, তা আমি হচ্ছে তিনটাই পরীক্ষা দিব। তো ভাই কি পরে পরীক্ষা দিতে পেরেছিলেন? কাকা তো বললো আরে বোকা হোলি ক্রস তো মেয়েদের আর কি, গো আচ্ছা তাহলে ঠিক আছে। হ্যাঁ ভাই পরীক্ষা দিতে পারেনি। নটরডেমে আমার চান্স হয়েছিল, সেন্ট জোসেফে আমার চান্স হয়েছে, কিন্তু হোলি ক্রসে হয় না কারণ পরীক্ষা দিতে পারি নাই। সো তোমরা যারা যারা অনেকে গ্রামে আছে, এটা খারাপ কিছু না যে তুমি নাই জানতে পারো, হ্যাঁ অ্যাওয়ারনেসের জন্য নাই জানতে পারো, বিকারনেসও কিন্তু ছেলেরা পড়তে পারে না, তাই না? ওকে, সো এরকম কিছু কলেজ আছে যেগুলা মেয়েদের জন্য স্পেসিফিক মানে জন্য নির্দিষ্ট করা। ওকে, তুই হোলি ক্রসের বাইরে ধর অন্য কোনো জায়গায় কি ফর্ম ফিল আপ করেছিলি কিনা, অন্য কোনো কলেজে? না, অন্য কোনো কলেজের করিনি, তবে সরকারের চয়েসে যেটা দিতে হয় ওইটা তো করতেই হবে, ওইটা ফিল আপ করেছিলাম, এছাড়া হোলি ক্রস। হোলি ক্রস আমিও কিন্তু ধর ওই যে ওইগুলা পরীক্ষা দেওয়ার পাশাপাশি আমি হচ্ছে তোর অন্যান্য কলেজ যেগুলো আছে মানে ওইগুলো ফর্ম ফিল আপ করেছিলাম। আচ্ছা, আমাদের বাড়িটা এরকম ছিল, মানে আমাদের বাড়ি থেকে এরকম ছিল যে হচ্ছে সরকার একবার একটা চয়েস লিস্ট দিতে হবে, গভর্নমেন্ট সিলেক্ট করে দিবে আমি কোন কলেজে পড়তে পারবো, তো ওই চয়েস লিস্টটা দিতেই হতো। হ্যাঁ, তো ওইটা দিয়েছিলাম, তো ওখানে কোন কোন কলেজ দিয়েছিলাম আমার আসলে খুব একটা মনেও নেই। আমি এরকম দিয়েছিলাম। সো তোমরা যারা অনেকেই হচ্ছে এই ফর্মটা ফিল আপ করবা, এই যে 10টা কলেজ চয়েস দিতে হয়, সো এটা খুবই কেয়ারফুলি করতে হয়। আমি অনেক উল্টাপাল্টা কলেজ দিয়ে ফেলেছি, যেহেতু আমার কোনো ধারণা ছিল না। এটা কিন্তু ম্যান্ডেটরি, তোমরা এটা ভেবো না যে হোলি ক্রস কলেজে আমি পরীক্ষা দিয়েছি তো ওটা না করলেও হবে, এটা মানে করতেই হবে তোমাকে। ওকে, সো যেটা হচ্ছে এই যে হোলি ক্রস কলেজে তুই গেলি, হোলি ক্রস কলেজে দেওয়ার পর প্রথমবার যে ক্যাম্পাসটা দেখলি, ক্যাম্পাসটা দেখতে কেমন লাগছে আর কি? আমার জন্য তো এটা আরো অনেক স্পেশাল, কারণ আমরা করোনা ব্যাচ ছিলাম, তো প্রথমে যেটা ছিল আমি তো বাসায় বসে বসে খুব দুঃখ পেতাম যে কি একটা ফোনের স্ক্রিনে ক্লাস করছি, কবে ক্যাম্পাসে যাবো, কবে ক্যাম্পাসে যাবো। এবং আমার ডেটটাও মনে আছে, কারণ ওটা আমার জন্মদিনের আগের দিন ছিল। হ্যাঁ, তো 13ই সেপ্টেম্বর আমাদের ক্লাস শুরু হয়েছিল। তো ক্লাসের শুরুতে গিয়ে মানে আমার কাছে মনে হয়েছিল যে আচ্ছা এই জায়গাটার জন্য একসময় রাত জেগে আমি একটু হলেও কষ্ট করেছি, অনেক কষ্ট করিনি হয়তো, অনেক অল্প সময়, বাট অ্যাটলিস্ট একদিন বা 2 দিন হলেও আমি রাত জেগে পড়াশোনা করেছি, আল্লাহর কাছে দোয়া করেছি, আমার আব্বু আম্মু চেয়েছে, তো ফাইনালি আমি এই জায়গাটাতে আসতে পারলাম, এই একটা অনুভূতি ছিল খুব ভালো। আরেকটা মজার জিনিস ছিল, হোলি ক্রস এত পরিষ্কার, এত পরিষ্কার, মানে আমার মনে হচ্ছিল যে এখানে মানে কোনো একটা ফ্লোরেও যদি আমাকে বসায় দেয় আমি এখানে বসেও খেতে পারবো, এত একটা ধুলা নাই কোথাও। এই জিনিসটা আমার মানে ঢুকেই খুব ভালো লেগেছিল। আর আমি স্কুলও আমার মিশনারিজই ছিল, তো এই জন্য আর কি। তোর স্কুল কোনটা ছিল? ওয়াইডব্লিউসি আমার পাশাপাশি। হ্যাঁ, পাশাপাশি। তো এই জন্য আমি খুব বেশি ভয় ছিলাম না, কিন্তু আমি মেসমারাইজড ছিলাম অনেক। ওরে বাবা, সেরা। যেটা হচ্ছে আমি নিজেও ধর হচ্ছে হোলি ক্রসে যে যাব একটা ইচ্ছে ছিল, কারণ কি মানে আমাদের সময় হচ্ছে সেন্ট জোসেফের সবগুলা ফেস্ট হচ্ছে, অনেকগুলা ফেস্টে ওরা হচ্ছে ইনভাইট করতো আমাদেরকে, তো মানে আমার কখনো যাওয়া হয় নাই। কিন্তু আমার বোন পরবর্তীতে হোলি ক্রসে চান্স পেয়েছে, তারপর আমি এখানে গেছিলাম মানে ভর্তি করানোর জন্য। তো তোমাদেরকে বলি, বাংলাদেশের যতগুলো কলেজ ক্যাম্পাস আছে সবচেয়ে সুন্দর কলেজ ক্যাম্পাসগুলোর মধ্যে একটা হচ্ছে হোলি ক্রস। মানে এত সুন্দর গোছানো পরিপাটি, এবং প্রত্যেকটা জায়গায় গাছগুলো এমন ভাবে সুন্দর করে সেট করা, তারপরে হচ্ছে ফুলের গাছ, সবকিছু মানে একদম স্ট্রাকচার থেকে ধরে ছবির মতো, পুরো ছবির মতো, এবং খুব পরিষ্কার, খুব মানে আমি এটাই বললাম যে এটা গিয়ে আমার সবচেয়ে ভালো লেগেছিল। এবং ওই সময় এখন গাছটা কেটে ফেলেছে, আমি অনেক কষ্ট মানে খুব কষ্ট পেয়েছি আমরা যারা আগে পরে বের হয়েছে। আমাদের একটা সোনালো গাছ ছিল ঢুকতে, ওটা কেটে ফেলেছে এখন। তো ঢুকেই না মনে হচ্ছিল যে মানে জাপান একটা বাইরে। হ্যাঁ, এবং এমনি সবকিছু মানে জাপান বলতে যে অ্যানিমেতে যেগুলো একটু ছবির মতো থাকে, ঢুকে তো এমনি খুব ভালো লাগছে, পরিষ্কার সবকিছু। আবার ওই সোনালু গাছটা মানে চেরি অন টপের মতো ছিল। হ্যাঁ, এটা ভালো। আমি এখানে ছবি আছে, আবার একটা অনেক ভাস্কর টাইপ কিছু একটা আছে, মুক্তিযুদ্ধের ওই কিচেন একটা ছবি তোলা যায়, ইট কালারের, খুব সুন্দর একটা টেরাকোটা আছে, খুব এটাও খুব সুন্দর। ওটাতে লেখা হচ্ছে জগতের আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ, ওখানে লেখা ওই টেরাকোটার উপরে। হোলি ক্রসের দেয়ালের বাইরে, আমার বাসার দুই পাশে দেয়ালের বাইরে অনেক সুন্দর সুন্দর কোট লেখা, আমি যখন যাই যে নির্মম করো, মঙ্গল করো, অন্তর করো, এরকম সুন্দর সুন্দর জিনিস লেখা। আচ্ছা, হোলি ক্রসের রুলস আর ডিসিপ্লিন নিয়ে এতক্ষণ আমি যেটা বলতেছি, এটা নিয়ে আসলে কি অনেক বেশি স্ট্রিক্ট কিনা? এটা বেশ স্ট্রিক্ট, তবে একটা বিষয় কি যে মানে স্ট্রিক্ট
এটাই কিন্তু মানুষ চায়, একটা ডিসিপ্লিন লাইফে চায়। ডিসিপ্লিন ছাড়া মানে যারা আজ পর্যন্ত জীবনে ভালো কিছু করেছে বা যারা মানে নিজেদেরকে একজন আইডল হিসেবে সেট করতে পেরেছে, তাদের সবার লাইফে একটা জিনিস কিন্তু কমন ছিল, ডিসিপ্লিন। সো ডিসিপ্লিনটা অনেক ইম্পর্টেন্ট। তো এই জন্য আর কি আমি ডিসকারেজ করি না। তবে এটা সত্য যে রুলস রেগুলেশনস এটা হোলি ক্রসে মানে একদম নন নেগোশিয়েবল। এইটা ওরা খুব, এবং আমি হোলি ক্রস কলেজের ভাইস প্রেসিডেন্ট ছিলাম, আমি নিজেও বহুতবার বকা খেয়েছি ছোটখাটো একটু মানে 19-20-এর জন্য। তো এটা আসলে একটু করা, তবে আমি বলবো যে এটা একটা মানে ইন্সপায়ারিং ফ্যাক্টর হওয়া উচিত, এটা থেকে ডিসকারেজড হওয়ার কিছু নেই। এটা খুব ভালো যে আচ্ছা আরেকটা বিষয়, ড্রেস কোড, অ্যাটেন্ডেন্স বা কলেজের ক্যাম্পাসের রুলস, এই জিনিসগুলো কি আসলে প্রথম দিকে তোর কষ্ট হয়েছে কিনা? অ্যাটেন্ডেন্সের জন্য কিছুটা কষ্ট হয়েছে। বাকি জিনিসগুলো যেটা বললাম আমি, যে আমি তো আগেও মিশনারি স্কুলে ছিলাম, পড়াশোনা করছি ছোটবেলা থেকে YWCA তে, তো ওই যে রুলস হ্যান ত্যান এগুলো নিয়ে আমি ইউজ টু থাকলেও অ্যাটেন্ডেন্স নিয়ে একটা পুরো মানে মানে দক্ষযোগ্য। যদি আমার একটা ক্লাস মিস যেত, সেক্ষেত্রে আমার একটা অ্যাবসেন্ট কার্ড ছিল, এবং অ্যাবসেন্ট কার্ডে আমার যে প্যারেন্টের ছবি দেওয়া, তাকেই আমার আনতে হবে, এনে আমার সিস্টার পলিনের কাছে, মানে আমাদের সিস্টার পলিন আমাদের স্টুডেন্ট অ্যাফেয়ারের ডিরেক্টর ছিলেন, উনার কাছে গিয়ে আগে বলতে হবে এই কারণে লিখে, তারপর উনি সাইন দিলে দেন আমি পরের দিন ক্লাস করতে পারবো। উনি যদি সাইন না দেন, আমাকে পরের দিন গেলেও আমার কোনো ক্লাসে আমাকে অ্যাটেন্ডেন্স দেওয়া হবে না। এবং মানে এবং অ্যাবসেন্ট কার্ড যদি হারিয়ে যায় তাহলে তো আর কোনো কথাই নেই। তো এই এবং হোলি ক্রসে যেটা হয়, মানুষজন কষ্ট করে হলেও ক্লাসে যায়, কারণ অ্যাবসেন্ট হলে যে প্রসিডিউর, এর থেকে কষ্ট করে ক্লাসে চলে যাওয়া ভালো। এটা ভালো, এটা মিশনারিতে এটা একটা অসুবিধা বলা যায় বা সুবিধা বলা। আমাদের সময় সেন্ট জোসেফে ছিল এরকম যে আমাদের হচ্ছে একটা ফর্ম ছিল, এই ফর্মটা ক্লাস মিস দিলে ওই সেম জিনিস পূরণ করে গার্ডিয়ানকে দিয়ে আবার হচ্ছে আমাদের যে গাইড টিচার প্রত্যেকের থাকে, সেই গাইড টিচারকে আবার ফোন দিতে খুব ঝামেলা মানে অনেকে এই ঝামেলা পোহাবে দেখে স্কুলে জ্বর নিয়ে হলেও চলে যেত। সো আমি স্কুল বললাম এই কারণে, মানে এই কলেজগুলোকে আসলে স্কুলের মতো মনে হয়। আচ্ছা, সো হোলি ক্রস কলেজ নিয়ে যে পড়াশোনার মান সম্পর্কে যে প্রশ্নটা আছে, আসলে কতটা সত্যি ভিতরে, মানে আসলে কি অনেক ভালো পড়াশোনা হয়, তোর কি মনে হয়? হ্যাঁ, মানে পড়াশোনার মান অনেক ভালো, এবং তবে আমি সত্যি কথা, যেটা পপুলিস্ট কথা খুব বেশি বলবো না, বলতে পারিও না, আমি চাই রিয়েলিটিটা আমার স্টুডেন্টরা জানুক, যারা দেখবে এটা। সো রিয়েলিটি এটাই যে একটা ইনস্টিটিউশনকে আসলে গ্রেট বানায় ওই ইনস্টিটিউশনের স্টুডেন্টরা। তো হোলি ক্রস কলেজের স্টুডেন্টরা কিন্তু খুব বেশি হার্ড ওয়ার্কিং, অ্যাট দ্য সেম টাইম টিচাররাও খুব বেশি ফ্রেন্ডলি। সবার হয়তো মানে সবারই কিছু খারাপ ভালো এক্সপিরিয়েন্স মিলিয়ে থাকবে। তবে আমি পার্সোনালি যখন মানে অফ পিরিয়ডে হোক বা যে কোনো সময় যে কোনো প্রবলেম নিয়ে গিয়েছি এবং আমি কোনো একটা নেগেটিভ রেসপন্স নিয়ে ফিরেছি, এরকম কখনো হয়নি। সো দে আর ভেরি ফ্রেন্ডলি। তারা মানে বুঝবো কি বুঝবো না এটা তো সাবজেক্টিভ, মানুষের ক্ষেত্রে অনেক টিচারের পড়া ভালো লাগতে পারে, অনেকের এক একজন টিচার পছন্দ, তবে সবাই ইনাফ কোঅপারেটিভ। মানে সবার ওই মাইন্ডসেটটা আছে যে একটা স্টুডেন্ট সে যদি আমার কাছে আসে, তাকে আমার ওইটা বুঝিয়ে আমি পাঠাবো, এরকম। সো পড়াশোনার মান ভালো, তবে ওই যে বললাম যে স্টুডেন্টরাও আমরা অনেক হার্ড ওয়ার্কিং। মানে তুই যেটা বললি, আমি একটা বইয়ে পড়ছিলাম, দ্য আর্ট অফ থিঙ্কিং ক্লিয়ারলিতে, দ্য আর্ট অফ থিঙ্কিং ক্লিয়ারলি, ওইখানে বলা আছে যে হার্ভার্ড আসলে তোমাকে স্মার্ট বানায় না, কারণ স্মার্ট পিপলরা এখানে যায় দেখে হার্ভার্ডের রেজাল্ট তো ভালো হয়। সো এই জিনিসটা আমার খুব ভালো লাগছে যে হার্ভার্ডে সারা পৃথিবীর সবচেয়ে মেধাবী শিক্ষার্থীগুলো যায়, এই জন্য হার্ভার্ডের রেজাল্ট এত ভালো, তাদের গবেষণার মান এত ভালো, সবকিছু এত ভালো। ঠিক সেম জিনিস যে নটর ডেম, হোলি ক্রস, সেন্ট জোসেফ বা এই জিনিসগুলোতে সবচেয়ে মেধাবীগুলো যায়। আমি দুইজনকে ক্রেডিটটা দেই, শুধু ইনস্টিটিউশনকে আমি কখনো ক্রেডিট দিব না, আমি দুইজনকে। খুবই ভালো লাগছে, তুই আর্ট অফ থিঙ্কিং ক্লিয়ারলির মতো তোর চিন্তা ভাবনা অনেক স্বচ্ছ। আরেকটা বিষয়, যে টিচারদের যে পড়ানোর স্টাইল, মানে এই যে মানে কেমন ছিল এটা, আর ওদের যে ওইটা কি তোর জীবনে কোনো ইমপ্যাক্ট রাখছে? ইমপ্যাক্ট বলতে, কারণ তুই নিজেও একজন টিচার এখন। হ্যাঁ, মানে আমার যেটা হোলি ক্রসের কলেজের একটা ভালো দিক ছিল, সেটা হচ্ছে যে মানে ওরা সব পড়াতো। মানে কিছু কলেজ আছে না যে মানে অন্য কোনো কলেজকে ডিমিন করে না, বা বাকি যারা ইউজুয়ালি যেটা হয় যে সামারি করে পড়ানো বা একটা টপিক ওরা সব, এবং আমরা তো শর্ট সিলেবাস ছিল আমাদের, এই শর্ট সিলেবাসের আমলে আমরা ফুল সিলেবাস পড়েছিলাম। ওরে বাবা, সব পড়াবে, এবং ওরা হচ্ছে প্রত্যেকটা টপিক ধরে এবং বইয়ে কি লেখাবো, মানে একটা বই সাজেস্ট করে দিত কলেজ থেকে, তো ওইটা কিনতেই হবে। এছাড়া আমি এক্সট্রা বই কিনলে পড়তে পারি, ফলো করলে করতে পারি। তো ওই বইটা ধরে যে কয়েকটা লেসন, প্রত্যেকটা লেসন আমাদের কমপ্লিট করাতো টিচাররা। এবং ওনারা যেটা করতেন খুব বেশি আরেকটা যে ইংরেজি, যখন ইংরেজি ক্লাস, বাংলা ক্লাস ইউজুয়ালি কিন্তু খুব একটু মানে গল্প টল্প দিয়ে, কিন্তু ওনারা এক্সারসাইজ প্র্যাকটিস করতেন আমাদেরকে। বাংলা হচ্ছে একদম ধরে আমাদের সৃজনশীল 20 মিনিট ধরে লেখা, মানে অনেক পরিচর্যা করা হতো আমাদেরকে, মানে তোদেরকে অনেক কিউরিং করা হতো আর কি। যাই হোক, সো আমি যেটা বলতে চাই, এই যে ক্লাস টেস্ট, তোদের ক্লাস টেস্ট হইতো, তারপর হচ্ছে তুই বললি মানে অ্যাসাইনমেন্ট, তো মানে ক্লাসের মধ্যে এত সবকিছু কিভাবে ম্যানেজ করতে আর কি?
প্রেশার আছে, এটা সত্য। অ্যাজ আই সেইড, যে আমি মিথ্যা কোনো কিছু বলবো না, পপুলিস্ট কোনো কথা বলবো না যে আরে না প্যারা নাই, চিল টাইপের প্রেশার আছে। এবং হোলি ক্রসে যেটা বললাম যে সব করিয়ে দেয়, এটার ভালোর একটা বাই প্রোডাক্ট হচ্ছে কি যে আমাদের মানে যারা স্পেসিফিক্যালি সায়েন্সের এটা দেখবে ওদের জন্য এটা ইম্পর্টেন্ট, ওদের 5টা-6টা পর্যন্ত ল্যাবে থাকা লাগে, কিন্তু ওই এক্সপেরিমেন্টটা প্রপারলি ওরা করে বের হইতে পারবে ল্যাব থেকে। হ্যাঁ, তো ওদের অনেক লম্বা সময় ধরে। তারপর স্পোর্টস ম্যান্ডেটরি করতেই হবে, আমি কখনোই স্পোর্টস পছন্দ করি না, আমাকে করতেই হবে, তো এরকম প্রেশার আছে। তবে জিনিসটা হচ্ছে কি যে এটা সবারই একটা কমফোর্ট জোনও আছে, মানে কে কতটুকু করবে, পড়াশোনাটা তো করাই লাগবে, স্পোর্টস বাদে। মানে যেমন আমি হচ্ছে কলেজে ক্লাবিং করেছি, কাউন্সিল ছিলাম, এই কাজগুলো করেছি। কেউ যদি সেটা না চায় সে সেটা না করতে পারে। তবে ম্যানেজ করার মেইন মন্ত্রটাই আমার কাছে মনে হয় যে মানে একটা রুটিনে চলে আসা, যে আমার কারণ সকাল 8টায় ক্লাস, না চাইতেও আমাকে তাড়াতাড়ি ঘুমাতেই হবে, নাও চাই যে আমি আজকে একটু ফোন টিপে এক্সট্রা, কারণ তুমি ফোন টিপলে তুমি 8টার 1 মিনিট লেট হলে তুমি ক্লাসে ঢুকতে পারবে না। তো এটা যেটা হয় আমার কাছে মনে হয় যে ওয়েতে ওরা ডিজাইন করেছে সবকিছু, আমাদের একদিন স্পোর্টস থাকতো, যেভাবে হচ্ছে ল্যাব থাকতো বা সবকিছু আমাদের থাকতো প্র্যাকটিক্যাল, যেভাবে ডিজাইন করা, ওইটা ফলো করতে করতে এমনি অটোমেটিক্যালি রুটিনে চলে আসবে। হ্যাঁ, তো এই রুটিনটাই আসলে সবকিছু মেইনটেইন করার একটা চাবিকাঠি হিসেবে কাজ করেছে। মানে আমার তোর এই কথা শুনে মনে হচ্ছে যে স্টিফেন হকিংস এর একটা বই আছে দ্য গ্র্যান্ড ডিজাইন, যদি এটা মহাবিশ্ব নিয়ে লেখা, কিন্তু এখন মনে হচ্ছে যে হোলি ক্রসের এই যে গ্র্যান্ড ডিজাইন ওইটাতে পড়ে আসলে যে কেউ এই ডিজাইনের মধ্যে পড়ে গেলেই সে ভালো হতে বাধ্য আর কি। খুবই ভালো লাগলো। এই যে এখন ধরো এখানে মানে একটা আমার স্টুডেন্টদের অনেক জিজ্ঞাসা থাকে যে সায়েন্স, কমার্স, আর্টস, হ্যাঁ, তো তিনটার মধ্যে আসলে কোনটা বেশি কম্পিটিটিভ, বা অনেক সময় দেখি যে অনেক কলেজে ধরো হচ্ছে একটা সাবজেক্টকে কিছুটা কম গুরুত্ব দেওয়া হয় অথবা কম্পিটিশন কম থাকে, তো হোলি ক্রসের ক্ষেত্রে কেমন এটা? না, এটা একদমই, এবং আমি স্পেসিফিক্যালি বলবো যারা হিউম্যানিটিজে আর বিজনেস স্টাডিজের আছো তাদের আরো প্রায়োরিটি লিস্টে হোলি ক্রস আগে থাকা উচিত, কারণ সায়েন্সকে না অনেকে প্রায়োরিটি দিবে, কিন্তু যেভাবে হিউম্যানিটিজ এবং বিজনেস স্টাডিজকে হচ্ছে হোলি ক্রস কেটার করেছে, এবং আমি যেটা বললাম যে আমি সব পড়াতো তারা। অন্যান্য অনেক কলেজে দেখা যায় ক্লাসই হয় না হিউম্যানিটিজের, কিন্তু সেইখানে আমাদের সব পড়াতো ধরে ধরে, ফুল সিলেবাস, হাফ সিলেবাসের যুগে ফুল সিলেবাস পড়িয়ে দিয়েছে। তো এখানে সবাই কম্পিটিটিভ, এবং সব জায়গায় কিন্তু মানে ক্লাবগুলো বা প্রোগ্রামগুলোতে কিন্তু সবাই মিলেই কাজ করতাম। সো ওই জায়গা থেকে কিন্তু সবার ভেতরে মানে কে কোন বিভাগের, ওইটা নিয়ে আলাদা কারো কোনো বড়াই ছিল না, আবার ওটা নিয়ে কোনো বিভাজনও সেরকম ছিল না, সবাই একসাথেই কাজ করেছি। যখন মানে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসে কাজ করা বা সবকিছু সবাই একসাথেই করতাম, এবং ওখান থেকে যেমন আমার সায়েন্সের অনেকের সাথে ভালো বন্ডিং, সবার সাথে আমার ভালো বন্ডিং, সব টিচারদের সাথে আমার ভালো বন্ডিং ছিল। হ্যাঁ, সো ওইটারও সুযোগ আছে। তবে এটা একদম ইকুয়ালি তারা ট্রিট করে, এবং এটা হোলি ক্রসের অনেক 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 মানে ভালো একটা দিক, যেটাকে মানে 10-12 বার করে অ্যাপ্রিশিয়েট করা হচ্ছে। মানে ইকুয়ালিটি বিফোর ল, আইনের চোখে সবাই সমান, ওকে, যে হোলি ক্রসের চোখে সবাই সমান আর কি। তো আমরা এখন এই যে কলেজ নিয়ে আমরা অনেকক্ষণ কথাবার্তা বললাম তোর কাছে, এখন হোলি ক্রসের তুই এমন একটা ইউনিক বিষয় বল যেটা আসলে অন্য কোথাও খুঁজে পাওয়া সম্ভব না। ওই অ্যাগেইন দ্য কমিউনিটি, টিচার স্টুডেন্ট কমিউনিটি, মানে যে কমিউনিটিটা নিয়ে আমি ঢাকা ইউনিভার্সিটিতে প্রায় প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমার পরিচিত মানে ফ্রেন্ড বা ক্লাসমেট যেটাই বলে না কেন আছে, এইটা খুবই ইউনিক হোলি ক্রস কলেজ অফার করতে পারে, যেটা খুব বেশি আলোকপাত করা হয় না। কিন্তু একটা মানুষের জীবনে নেটওয়ার্কিং কমিউনিটি কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ। আমার কাছে মনে হয় এইটা সব থেকে বেশি ইউনিক হোলি ক্রস কলেজের ক্ষেত্রে। টিচাররাও মানে ওনারা যেভাবে কেয়ার করেন, বা স্টুডেন্টরাও যেরকম হার্ড ওয়ার্কিং, আমাদেরকে যদি কোনো 2 দিন আগেও কোনো একটা প্রোগ্রামের মানে স্কেডিউল দেওয়া হতো, ওই 2 দিনে আমরা প্রোগ্রাম নামায় ফেলবো, রাত 8টা-10টা পর্যন্ত করে কাজ করে হলেও। এবং এটা প্রত্যেকটা স্টুডেন্ট যারা ওই টিমে আছে প্রত্যেকের ভেতরে সেম অ্যাজিটেশন ছিল, সেম মানে এনথিউসিয়াজমের সাথে সবাই কাজ করতে পছন্দ করতো। সো ওই কমিউনিটিটা না একটা জিনিস অফার করে, যে নিজেকে ডেভেলপ করতে চায় সে যদি ওই কমিউনিটির সাথে থাকে, সে কিন্তু অনেক কিছু শিখে ওখান থেকেও, মানে শেখার জায়গাটা অনেক বেশি। এটা হোলি ক্রসের খুবই ইউনিক একটা জায়গা। খুবই ভালো, মানে যেটা হচ্ছে তুই বললি অ্যালামনাই, মানে তোদের কমিউনিটিটা, অ্যালামনাইটা অনেক বেশি স্ট্রং, তাছাড়া কমিউনিটিটা তোকে অনেক বেশি, যেই পিয়ার গ্রুপটা পাবে বেসিক্যালি ওই সময়। তো কারো যদি মনে হয় যে আচ্ছা আমি তো স্কুলে কখনোই ক্লাবিং করি নাই, ও যে পিয়ার গ্রুপটা পাবে ও শিখে যাবে সবকিছু ওখানে। আচ্ছা, তুই তো বললি ক্লাবিং, তোদের আমি যতগুলো কলেজ জানি এর মধ্যে হোলি ক্রসে তোর কালচারাল ক্লাব আছে, সায়েন্স ক্লাব আছে, ডিবেটিং ক্লাব আছে। সো তুই কি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস গুলোতে ছিলি কিনা? আমি ডিবেটিং ক্লাবের ভাইস প্রেসিডেন্ট ছিলাম। ওরে বাবা। আর আমাদের কালচারালটা ক্লাব আকারে থাকতো না, কমিটি আকারে থাকতো, যেটা হচ্ছে টিচাররাই কমিটি পেতেন, তবে টিম ভাগ করা থাকতো। তো আমি কালচারাল টিমে ছিলাম। যতগুলো প্রোগ্রাম আমার সময় কলেজে হোলি ক্রস হয়েছে আমি প্রত্যেকটা প্রোগ্রামে পার্টিসিপেট করেছি, এবং
অর্গানাইজিং যে বডিটা সেখানেও কাজ করতাম, অ্যাজ আমি স্টুডেন্ট কাউন্সিলর ভাইস প্রেসিডেন্ট ছিলাম। আবার আমি গান শিখেছি ছায়ানটে দীর্ঘ 9 বছর, আমি গানের টিমেও থাকতাম, গানও করতাম। আমি জানতাম না তুই গান পারো, খুবই ভালো। তো এই যে তোর মানে হোলি ক্রসে তুই পড়লি, এগুলা শিখলি, এগুলো আসলে কি জীবনে কোনো কাজে লাগছে ফিউচার জীবনে? মানে ক্লাবিং এরটা অফকোর্স, মানে এটা কখনোই সময় নষ্ট না ভাই, কখনোই না। মানে এটা যারা মনে করে ওরা বোকার স্বর্গে বাস করছে। হ্যাঁ, কারণ পড়াশোনা সবাই করবে, কিন্তু পড়াশোনার বাইরে গিয়ে নিজের একটা পড়াশোনা সব মানে আমি কেন ডিফারেন্ট, মানে আমি যেমন যখন বিতর্ক করেছি, বিতর্কের কারণে হোক কিংবা অন্য কোনো কারণে হোক, আমি একটা জিনিস আদায় করে আনতে পারি বা কথা বলতে পারি। তোর কনভিন্সিং পাওয়ার বা নেগোশিয়েটিং পাওয়ারটা ভালো। আমি যে গান করেছি এখান থেকে কি হচ্ছে, এখান থেকে আমি একটা নতুন আইডেন্টিটি পেয়েছি। বা আমি যে এই যে অর্গানাইজিং করাটা, যেই মানুষটা অনেক ভালো পড়াশোনায় কিন্তু ওকে একটা কাজ দিলে ও ভেবাচাকে খেয়ে যায়, ও তো লাইফে আসলে সাকসেসফুল না। সাকসেসের ম্যাট্রিক্সটা কিন্তু এরকমই সেট করা উচিত, আমি এভাবেই চিন্তা করি। তো ওই জায়গা থেকে ক্লাবিং এ মানে এটা যার যার ব্যক্তিগত বিষয়, কেউ যদি ম্যানেজ করতে না পারে ওকে ফাইন, কিন্তু এটা সময় নষ্ট কখনোই না, এটা ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি হোলি ক্রস কলেজের ওরিয়েন্টেশন প্রোগ্রামে গিয়েছিলাম, তো ওইখানে ওদের তোদের কি কোনো কলেজের সঙ্গীত আছে নাকি? হ্যাঁ, আমাদের একটা কলেজ সং আছে, ওটা আমিই গাইতাম প্রত্যেক বৃহস্পতিবার। হ্যাঁ, আমাদের কলেজেও আছে, যে আমরা জোসেফ আমরা। তো আমি তোদের কলেজে গেলাম, তখন আমার মুক্তি আলোয় আলো একটা গান, তোরা খুব মানে ওই বিভিন্ন প্রোগ্রামগুলোতে এরকম গানগুলো মানে পরিবেশন। তোর কলেজ সঙ্গীতের 2 লাইন গায়ে শোনাবি নাকি স্টুডেন্টদেরকে? আজকে একটু সুন্দর গান, কোন একদিন হবে। হ্যাঁ, লাইন 2টা বল, মানে লাইনের তো প্রত্যেকটা লাইনেরই খুব একটা স্পেসিফিক মিনিং থাকে। আচ্ছা, সামারিটা যদি বলি, সেটা হচ্ছে যে মানে পুরো আকাশটাই মানে আকাশের সমান তুমি, এবং হ্যাঁ মানে আকাশের সমান তুমি, এবং কখনোই আসলে তোমার মানে যে আলমা মাটার, সেখান থেকে আসলে তুমি কানেক্ট হয়ে গেছো, মানে হোলি ক্রসের সাথে তোমার কানেকশন কখনো আর ছিন্ন হবে না। আচ্ছা, এই বন্ধন কখনো ছিঁড়ে যাবে না। ওকে, না আমি কেন বললাম, আমাদের যে সংটা আছে সেন্ট জোসেফের, নটরডেমে হয়তো বা আছে, তো ওই সংটার মধ্যে, গানটার মধ্যে অনেক কিছু আছে, যে আমরা জোসেফের আমরা সংকটে বিপদে সত্য ন্যায়ের পথে চলবো, এরকম খুব মোরাল অনেক কিছু থাকে। আমাদের এটা ইংলিশ, হ্যাঁ ইংলিশে না, ওরে বাবা। যাই হোক, এবার হচ্ছে হোলি ক্রসের বন্ধুত্ব আমি শুনছি অন্যরকম আর কি। হ্যাঁ, তো সেক্ষেত্রে তোর কি আসলে বন্ধুত্ব এখনো টিকে আছে কিনা, বা বলতে কি বন্ধুরা কি মানে এখনো কি সে বন্ধুরা কাছের মানুষ কিনা? হ্যাঁ, মানে সবার পক্ষে সম্ভব হয় না, সত্য কথা যেটা। কারণ অনেকে, যেটা আমি বললাম, সবার সাথে আমার একটা ভালো রিলেশন ছিল, তো অনেকে ঢাকার বাইরে চলে গেছে, বিভিন্ন মেডিকেলে, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোতে বা রুয়েটে অনেক বাইরে চলে গিয়েছে। ঢাকা ইউনিভার্সিটিতে যারা আছে, এবং কয়েকজনের সাথে আমার খুবই ভালো রিলেশন আছে, এবং মজার কথা হচ্ছে আমার ডিপার্টমেন্টে আমার যে একদম বেস্ট ফ্রেন্ড সে হোলি ক্রসের। হ্যাঁ, তো কলেজ লাইফে ওর সাথে আমার এত আহামরি ফ্রেন্ডশিপ ছিল না, বাট ওই যে একটা মানে থাকে, বন্ডিং থেকে যায়। এখন ও হচ্ছে ডিপার্টমেন্টে আমার সব থেকে ক্লোজ। আর বন্ধুত্ব আসলে কি মানে কতটুকু সময় স্পেন্ড করলাম এটা তো বিষয় না। এখনো যদি আমার কাছে কোনো একটা সমস্যায় পড়ি, আমি যেই মানুষগুলোকে ভার্সিটিতে ফোন দিই তার মধ্যে 85% হচ্ছে আমার কলেজ মেট সবাই, এবং ওরা, আমি এটা ভেবেই ফোন দিই যে ওদের সাথে আমার 1 বছর যোগাযোগ না থাকুক, আমি একটা কল দিলে ওইটা আমি ব্যাক পাবো ওদের থেকে। সেরা। এখন বিষয় হচ্ছে এই যে হোলি ক্রস কলেজ সম্পর্কে অনেক মিথ আছে, প্রচলিত অনেক মিথ আছে, আসলে এই মিথগুলো কি সত্যি কিনা? মিথ মানে যে নিয়ম কানুন এন্ড এভরিথিং, হ্যাঁ কিছুটা সত্য কিছুটা মিথ্যা। মিথ্যার জায়গাটা হচ্ছে যে মানে অনেকে একটু অতিরঞ্জিত করে কথাবার্তা বলে, যে ধুর মানে লাইফে এত প্রেশার নিতে পারবো না, এই জন্য হোলি ক্রসের জন্য, ওগুলো অতিরঞ্জন। তবে সত্যের জায়গাটা হচ্ছে যে একদম চুলের মানে বেনি না, আমাদের হচ্ছে 1 ঝুটি বা হচ্ছে 1 বেনি, মানে একটা ঝুটি, মানে ইউজুয়ালি একটা ঝুটি স্টুডেন্টদের বলা হতো, কারণ বেনিটা হচ্ছে স্কুলের ড্রেস কোডের সাথে ছিল, তো একটা ঝুটি বলা হতো। তো কিছু জিনিস আছে যেরকম চুলে কালার করা বা এই ধরনের জিনিস, আমার চুল কিন্তু কালার করা না ভাই, এটা কিন্তু আমার ন্যাচারাল চুলের কালার এইটা। হ্যাঁ, এটা অনেকে ভাবে আমার চুলে কালার করা বা আমি লেন্স পরি, এগুলো না, এরকম একটু ব্রাউন। তো চুলে কালার করা বা এরকম কিছু, ফোন না নিতে পারা, এটা আসলে মানে এটা ভালো না খারাপ সেই আলোচনা আজকে আর যাবো না, যে এটা কি ট্রেডিশনালটা ভালো নাকি প্রোগ্রেসিভ, এই আলোচনা আজকে যাবো না। তবে এটা সত্য, ফোন আমার এবং আমার কলেজ লাইফের ডকুমেন্টেশনও কম্পারেটিভলি অনেকের চেয়ে অনেক কম। কিছু আছে, কারণ ওই যে বললাম যে আমি কাউন্সিলে ছিলাম বা এরকম কিছু আমি পেয়েছি। তো এটা সত্য যে ফোন নিতে পারবে না, চুলে কালার করতে পারবে না, একদম ড্রেস কোড মেনটেন করতে হবে, এবং কলার পিন পরার জন্য আমি 2 একবার ঝাড়িও খেয়েছি, মানে আমার এখনো মনে নাই কোন পাশে পড়ে, বাট আমি উল্টাপাল্টা করে ফেলতো, এটার জন্যও ঝাড়ি। আবার এমনও হয়েছে আমার এটা এক্সপিরিয়েন্স আমার আছে, একদিন আমি নখ কেটে যাই নাই পরীক্ষার হলে, মানে আমার খেয়াল ছিল না। তো পরীক্ষা দিতে পরীক্ষার মাঝখানে আমাদের আইডি স্যার, আমরা আইডি পাপা বলতাম, মানে ম্যাথ করাতেন উনি, ইন্দ্রজিৎ স্যার, উনি এনে আমাকে মানে
পরীক্ষার হল থেকে উঠে গিয়ে নখ কেটে আমাকে এসে বসে পরীক্ষা দিতে হয়েছে। সো এই কষ্টটুকু আমাকে করতে হতো না যদি আমি নখ কেটে যেতাম। উনি নেল কাটা নিয়ে ঘুরেন সবসময়। তো এগুলো সত্যি যে হ্যাঁ, তবে এটা হেল্প করেছে অনেক বেশি, যে রেগুলেশনের মধ্যে না থাকলে আসলে পরবর্তীতে গিয়ে একটু অথয় সাগরেই পড়তে হয়। আচ্ছা, হলি ক্রস কলেজে মানে কলেজ জীবনে তোর এমন কোনো কঠিন মুহূর্ত আছে যেটা তুই শেয়ার করতে চাস স্টুডেন্টদের সাথে, এবং সেটা তুই কিভাবে মানে পার করছিলি? আচ্ছা, কঠিন এটা হয়তো সবাই রিলেট করতে পারবে না, তাও শেয়ার করি। সেটা হচ্ছে যে যেহেতু আমি কাউন্সিলে ছিলাম, তো এইটা নিয়ে যেটা হতো যে আমার একটা মানে উভয় সংকটের মতো, যে কাউন্সিলের কিছু কড়া নির্দেশ ছিল সেটাও আমাকে করতে হতো, আবার স্টুডেন্টদের সাথে তো আমি ফ্রেন্ডের রিলেশন মেনটেন করার চেষ্টা করতাম, কিন্তু দিন শেষে দেখা যায় যে ওরাও কিছুটা অনেক সময় রাগান্বিত হয়ে যেত, কেন এটা করতে হবে, কেন এটা, ওইটা নিয়ে বেশ আমি একটু স্ট্রাগল করেছি। বাট আমার ফ্রেন্ডরাও বেশ হেল্পফুল ছিল। আমি খুব বেশি প্রেশার নিতে হতো, যেটা বললাম সবগুলো প্রোগ্রামের প্রেশার, এটা আমি খুব মানে দৌড়াদৌড়ির মধ্যে থাকতাম। তো কলেজে গিয়ে অসুস্থ হয়ে গেছে, হঠাৎ করে জ্বর উঠে গিয়েছে, এরকম হয়েছে। তো সিক রুমে আমার কোনো না কোনো একটা ফ্রেন্ড সবসময় আমার সাথে থেকেছে, হেল্প করেছে। তো এটা সত্যি। তবে প্রেশারটা ছিল ওই যে মানে কাউন্সিলের ডিলেমাটা আমার কাছে বেশ প্রেশার ছিল আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে। আর ইন জেনারেল আসলে সবার ক্ষেত্রে যদি বলি, আমি যেটা জানি, সবাই যেটা জানতে চায়, সবার ক্ষেত্রে এই বিপর্যয়টা সবাইকে ফেস করতে হবে, সেটা হচ্ছে একটু প্রেশার। ওকে, যাক ভালো লাগলো। এখন কথা হচ্ছে এই যে আমি এখন চলে যাচ্ছি যে হলি ক্রস পড়ার পরে এই যে এটা তুই এডমিশন টেস্ট দিলি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এই এডমিশন টেস্টে তোর কোনো হেল্প হয়েছে কিনা যে হলি ক্রসের এই পড়াশোনা বা সবকিছু নিয়ে? হ্যাঁ, ওই যে প্রেশার নেওয়ার ক্যাপাবিলিটি, আমি তো অলরেডি যে পরিমাণ প্রেশার নিয়ে অভ্যস্ত হয়েছি, বা আমাদের যেভাবে মানে আইসিটি আমাদের পরীক্ষা ছিল না, তাও আমাদের আইসিটি করিয়েছে। সো ওই যে প্রেশার নেওয়ার ক্যাপাবিলিটি, এইটা আমাকে সব থেকে বেশি হেল্প করেছে। ওই সময় গিয়ে আমার কাছে খুব আহামরি এক্সট্রা প্রেশার কিছু ফিলই হয় না, কারণ 2 বছরে আমাকে প্র্যাকটিস করিয়ে দিয়েছে হলি ক্রস, এটা সবচেয়ে বড় হেল্প। আর সেকেন্ডারিতে ওই যে বললাম থরলি সব পড়ানো ছিল তো আমাদের আগে থেকেই, তো সেই জন্য আমার যেটা হয়েছে, আমার গুছানো ছিল অনেক কিছুই। আচ্ছা, হলি ক্রস তোকে কি মানে একটা বেটার পারসন হিসাবে মানে তৈরি করতে কতটুকু হেল্প করছে? অনেকটুকুই। কারণ হচ্ছে আমি যেটা বললাম যে আমার স্কুলও আমাকে অনেক হেল্প করেছে, আমার কলেজও আমাকে হেল্প করেছে। তো কলেজের সময়টা অল্প থাকে, এই জন্য যে সময় টাইম টেবিলটা অল্প থাকলেও আমি অনেক কিছু মানে অনেক সময় থাকে না যে লাইফে অনেক নেগেটিভ এক্সপিরিয়েন্সও কিন্তু হেল্প করে, যে এই জিনিসটা কিভাবে হলো, মানে একটা লার্নিং ফ্রম এক্সপেরিয়েন্স। আমার জন্য অনেক লার্নিং ছিল। অ্যাজ আমি ক্লাবিংও করেছি অনেক বেশি, সবকিছু করেছি। তো সবসময় তো ভালো কিছু থেকে শেখা যায় এরকম না, তো অনেক কিছু যেটা আমাকে একদম শেপ করে আসলে হলি ক্রস বের করেছে। তো ওই লার্নিংটা আমাকে একটা বেটার পারসন হতে হেল্প করেছে ইন এভরি ওয়ে। সেটা হতে পারে মানে আমার নিয়ম মানার টেন্ডেন্সি, সেটা হতে পারে আমার একটা রুটিনের টেন্ডেন্সি, সেটা হতে পারে আমার প্রেশার নেওয়ার টেন্ডেন্সি, বা করে ফেলতে পারবো এই ধরনের যে এনথিউসিয়াজম, প্রত্যেকটা জায়গায়। মানে তোর কথা থেকে যদি আমি বুঝি, তাহলে শিক্ষার্থীরা যে এই যে তুমি একটা কলেজে পড়লা, এই কলেজ থেকে ও হচ্ছে ওকে প্রেশার নেওয়ার জন্য ক্যাপাবল করে তৈরি করা হলো, তারপর একটা কনফিডেন্স যে আমি এটা পারবো, যে আমি পারবো কি পারবো না, এই দ্বিধাদ্বন্দ্ব থেকে একটা কনফিডেন্সের লেভেলটা বাড়াই দেওয়া, এই জিনিসগুলো, তাছাড়া এনভায়রনমেন্টটা সবকিছু মিলে কিন্তু একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য কলেজ অনেক বড় ভূমিকা রেখেছে তিতলির ক্ষেত্রে। আচ্ছা তিতলি, এখন আমার শিক্ষার্থীদের কাছ থেকে যে প্রশ্নটা আসতে পারে, তোমাদের প্রশ্ন করি, ওরা অনেকেই তোর কথা শুনে বা আগে থেকে হলি ক্রসে পড়তে চায়, এবং হলি ক্রসে পড়তে যারা এসএসসি পরীক্ষা অলরেডি দিয়ে ফেলছে, এখন ওদের জন্য আসলে কি করা উচিত, মানে কি করলে ওরা হচ্ছে কলেজের জন্য ভালোভাবে প্রস্তুতি নিতে পারবে? আচ্ছা, প্রথমত যেটা ওই যে বললাম যে ভয় পাওয়া যাবে না, খুব বেশি এটা মনে করার দরকার নাই যে আমি কি পারবো কি পারবো না। তোমাকে শুরুটা সবসময় ইম্পর্টেন্ট। আজকেই শুরু করে ফেলো। দ্বিতীয়ত, তোমার বইয়ের বাইরে থেকে হলি ক্রস কিছু দিবে না, এটা মাথায় রেখো। সো মানে এটা ভয় পাওয়ার কিছু নাই যে আচ্ছা আমি কি মানে কোনো কোচিংয়ে যাবো কিনা, এটা করবো কিনা, ওইটা করবো কিনা, হ্যান ত্যান। আমার নিজের ইনবক্সেও প্রচুর প্রশ্ন আসে, প্রত্যেক অ্যাডমিশন সিজনে অনেক প্রশ্ন আসে আমার ইনবক্সে। আমি সবাইকে একটা কথাই বলি যে এটা তোমার নিজের ডিসিশন, তুমি চাইলে যাবা, না চাইলে না যাবা, কিন্তু কোনোটাই ম্যান্ডেটরি না। তো তোমার যে বইটা, আজকে থেকে এটা মাইন্ডসেট রাখো যে তোমার পাঠ্য বইয়ের টপিকগুলো, অ্যাজ আই সেড, যে পড়ানোর সময় ওরা সব কিছু ক্লিয়ার করে করে পড়ায়, কোয়েশ্চেন কিন্তু ওই স্যার ম্যাডামরাই করবেন। সুতরাং ওনারাও একদম ভেতরে গিয়ে কোয়েশ্চেন করবেন, এবং বইয়ের বাইরে মানে তোমাদেরকে আটকানো হলি ক্রসের উদ্দেশ্য না, তোমাদেরকে যাচাই করা হলি ক্রসের উদ্দেশ্য। এখন একটা স্যার যদি খুব একটা কঠিন প্রশ্ন করে, তো তুমি এমনিও পারবা না, রাইট? কিন্তু তার উদ্দেশ্য হচ্ছে তোমাকে যাচাই করা যে এই স্টুডেন্টটা কি আসলে এটা বুঝে পড়েছে নাকি কোনো শর্টকাট দিয়ে পার করে দিয়েছে, এটাই বিষয়। আর সিটের বিষয়টা অবশ্যই মানে হলি ক্রস, এটা সব তোমরা যারা ইনশাল্লাহ চান্স পাবে ভিডিও দেখে, তোমরা ওরিয়েন্টেশনে দেখবা সিস্টার পলিন এই কথাটা সবসময় বলেন যে হলি ক্রস সবাইকে জায়গা দিতে যায়, কিন্তু সিট সংখ্যার কারণে সবাইকে দিতে পারে না। যেহেতু সীমিত আসন, এখানে একটা কম্পিটিটিভ এক্সাম হবে, এবং ভয় পাওয়ার কিছু নেই।
সৃষ্টিকর্তার কাছে দোয়া করো এবং বেসিকটা সব কিছু ক্লিয়ার করা। আর আরেকটা জিনিস যেটা অবশ্যই তোমরা করবা সেটা হচ্ছে ম্যাথসের যেগুলো আছে একটু টাইম ধরে ওটা একটু প্র্যাকটিস করতে হবে, কারণ একটু বড় বড় ম্যাথই দিবে, তবে খুব বড় ম্যাথ দিবে না, বেসিক থেকে একটু ঘুরিয়ে বা একটু বড় দিবে, ওইটাও তোমাকে একটু টাইম ম্যানেজমেন্টে মানে একটু মনোযোগ দিতে হবে। আর বাংলা যেহেতু সবার থাকে, বাংলা ইংরেজি ইনশাল্লাহ পারবা যদি তোমার বেসিক্সটা ঠিক থাকে। বাংলার ক্ষেত্রে যেটা করবা, কবি পরিচিতি থেকে প্রশ্ন আসে কোনো না কোনো এখন কোন সব সেটে আসে না, কিন্তু যে কোনো একটা সেটে আসে কবি পরিচিতির একটা আধিক্য থাকে। এখন তোমার ভাগ্যে যদি পড়ে যায়, সো কবি পরিচিতিগুলো যেটা ইউজুয়ালি আমরা একটু অ্যাভয়েড করি, কবি পরিচিতিগুলো ভালো মতো পড়ে যেতে হবে। আর ওই যে বললাম যে কম্প্রিহেন্সিভ ওয়েতে জিনিসগুলো তুমি কি বুঝো কিনা, যে এই ওয়ার্ডটা ধরো একটা কঠিন ওয়ার্ড, ওটাকে তুমি পড়ে গিয়েছো নাকি ওটার মানে তুমি জানো, ওরকম জায়গা থেকেই কিন্তু প্রশ্নগুলো আসে। সো বেসিক্যালি এগুলোই। আর পরীক্ষার দিন সকালে সবকিছু নিয়ে যেতে হবে, কারণ হোলি ক্রসের যেমন আমি স্টুডেন্ট, আমি জানি ওদের টেন্ডেন্সি, তুমি যদি নর্মালি কোনো একটা কারণে ঘাড় ঘুরাও, তুমি সামনে তাকিয়ে খাতা নাও থাকতে পারে, বা তোমার রোলের পাশে কিছু একটা টিক চিহ্ন চলে যেতে পারে। হ্যাঁ, সো এইটা একটু গুরুত্ব দিয়ে দেখো যে তোমার পেন্সিল, তারপর কলম, এইসব কিছু যদি তুমি সাথে রাখো। আর অবশ্যই যেটা ফর্ম ফিল আপ করবা ওইটার একটা কপি নিয়ে যেতে হবে, সাথে হচ্ছে ছবি নিয়ে যেতে হবে এক্সট্রা। এই জিনিসগুলো খুব সুন্দর করে আগের রাতেই গুছিয়ে ফেলো, কারণ এগুলো কিন্তু একটা এক্সট্রা স্ট্রেস দেয় পরীক্ষার দিন সকালে করতে গেলে। ওই স্ট্রেসটার দরকার নেই। পরীক্ষার দিন সকালে একদম সৃষ্টিকর্তার নাম নিয়ে তোমরা পরীক্ষা দিতে যাও এবং সবাই ভালো পরীক্ষা দিবা ইনশাআল্লাহ। আশা করি আমার স্টুডেন্টদের পরীক্ষা খুবই ভালো হবে। এখন আরেকটা জিনিস, সেটা হচ্ছে অনেকেই পরীক্ষা দিবে, সিট সংখ্যার কারণে অনেকেই চান্স পাবে না। সো যদি কেউ হোলি ক্রসের চান্স না পায়, তার জন্য তুই কি বলবি? এটা কোনো বিষয় না, মানে আমি যেটা বললাম যে ইনস্টিটিউশন বানায় সেখানকার মানুষরা। তো তুমি যদি যোগ্যতা সম্পন্ন হও, তুমি যেখানে যাবা সেখানকেই তুমি মানে সেই জায়গাটা তুমি বেস্ট বানাবা। সো এই ক্যাপাবিলিটি তোমার হাতে, ইনস্টিটিউশনের হাতে না। তোমরা যারা চান্স পাবা না, এটা নিয়ে কোনো দুঃখ পাওয়ার কিছু নাই। আর এটা একটা দিন শেষে একটা ইনস্টিটিউশন, তোমার এখনো পুরো মানে জীবনটাই পড়ে আছে। এবং মোস্ট ইম্পর্টেন্টলি হোলি ক্রসে না পড়ার সাথে তোমার কিন্তু মানে গোল ফুলফিল হওয়ার কোনো কন্ট্রাডিকশন নাই। তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও, বা তুমি যদি মেডিকেলে পড়তে চাও, বইতে যেখানে তুমি পড়তে চাও না কেন, তুমি কিন্তু এইটা তোমার জন্য বড় একটা লার্নিং হতে পারে যে নিশ্চয়ই তোমার প্রিপারেশনে হয়তো কোথাও ঘাটতি ছিল, হয়তো তোমার বেসিকে কোথাও একটা দুর্বলতা রয়ে গিয়েছে। সো আমরা ব্রাইট সাইডে সবসময় ফোকাস করবো, কারণ এটা আমাদের একটা স্টেরিওটিপিক্যাল একটা ধারণা আছে যে ইনস্টিটিউশনের সাথে সাফল্য নির্ভর করে। বাট এই যে একদম শুরুতেই কিন্তু এটা আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিয়েছি যে তুমি ইনস্টিটিউশনটাকে বেস্ট বানাও। সো ইউ আর দ্য বেস্ট। ওকে, তো এখন হচ্ছে ধর হোলি ক্রসে পড়তে এসে তুই হয়তো প্রথম দিকে কোনো ভুল করছিস, এখন তুই তো নতুনদের যারা চান্স পাবে তাদেরকে কি বলবি? ওই ভুলটা সম্পর্কে কিছু বলতে চাস কি? তাড়াতাড়ি ঘুম থেকে উঠো। ঘুম থেকে উঠুন। আমি এটা নিয়ে খুব স্ট্রাগল করেছি, মানে আমি সবসময় ডে শিফট ছিলাম, তো সকাল 8টার ক্লাস আমার খুব কষ্ট হতো। এটা দ্বিতীয়ত হোলি ক্রসে যারা চান্স পাবা, এই মাইন্ডসেটটা রেখে নিও যে আগামী 2 বছর ওরাই তোমার লাইফকে আসলে কন্ট্রোল করবে। তুমি একটা দাওয়াতে যেতে পারবা কি পারবা না, তুমি ঈদে মেহেদি দিতে পারবা কি পারবা না, একটা অনুষ্ঠানে নেল পলিশ দিতে পারবা কি পারবা না, এটা ওরাই। এখন এটুকু মানে ওই যে আমরা বলি যে ট্রেড অফ, ওরা তোমাকে যা দিচ্ছে সেটার জন্য 2 বছর, এটা তো লাইফ টাইম না, 2 বছরের জন্য এটা ট্রেড অফ করা ওয়ার্থ ইট কিনা এই ডিসিশনটা। সো আই থিঙ্ক এটা অবশ্যই ওয়ার্থ ইট। সো এইটুকু মাইন্ডসেট নিয়ে রাখা যে না, এটা ওরা তুমি যেমন ঈদ টিদ ছাড়া যদি মন চায় একটু মেহেদি দিয়ে দাও, বা মেহেদি ঈদের সময় ওরা ডিসকারেজ করে, নেল পলিশ দিতে পারবা না, ওই যে বললাম এক চুল কালার করা, এই যে বিষয়গুলো। সো এটার একটু মেন্টাল প্রিপারেশন রাখা, আর চেষ্টা করবা যে রেগুলার কাজগুলো করে ফেলার, যে কারণ কাজ জমে গেলে যেটা হয় এত প্রেশার পরপর তুমি ওইটা কভার করতে পারবে না। সো একটু রেগুলার কাজগুলো শেষ করে ফেলা। আচ্ছা, কলেজে লেট করার জন্য তুই কি কোনো সময় ভুয়ো দৌড় দিছিস কিনা? যে অনেকবার ভাই, অনেকবার। কারণ 8টা থেকে 8টা 1 হলে 8 তো আমাকে ঢুকতে দিবেন। আর ওই যে 8টা থেকে 8টা 1 হলে হ্যাঁ লেট পারমিশন, মানে পরের ক্লাসের জন্য আমাকে আবার ওই পুরো প্রসিডিউর ফলো করতে হবে। ওকে, যাই হোক, আমরা আমাদের ডিসকাশনের একদম লাস্ট পার্টে চলে আসছি। এই পার্টে আমরা র্যাপিড ফায়ার রাউন্ড খেলবো। আমি জটপট কিছু প্রশ্ন করবো তোরে, তুই জটপট উত্তর দিয়ে দিবি। ওকে, সো আমরা র্যাপিড ফায়ার রাউন্ড শুরু করবো। রেডি তুই? ওকে। হলি ক্রস কলেজে সবচেয়ে কঠিন সাবজেক্ট কোনটা ছিল? আইসিটি। ফেভারিট টিচারের সবচেয়ে পছন্দের একটা উক্তি কোনটা? একটা বলতে পারবো না ভাই। আচ্ছা, কয়েকটা বল। প্রথমত আমাদের সিস্টার শিখা যিনি ছিলেন, ওনার কাছে উনি একটা কথা বলেছিলেন, অনেক কথা বলতেন, একটা সেটা হচ্ছে সরি র্যাপিড ফায়ারকে আমি একটু বড় করে ফেলছি, এটা একটা বললে ইনজাস্টিস হয়ে যাবে, দ্যাটস ওয়াই। আচ্ছা, বল। উনি একবার বলেছিলেন যে একটা ছোট গ্লাসের পানিতে তুমি যদি 1 চামচ লবণ বা 2 চামচ লবণ দাও, তুমি ওটা খেতে পারবা না। কিন্তু একটা সমুদ্রে গিয়ে তুমি যদি ওটা ফেলো তাহলে কোনো সমস্যা নেই। সো নিজের পরিধিকে বড় করলে ছোটখাটো বিষয় লাইফে ডিস্টার্ব করে না। সেকেন্ড একটা বলতেই হবে, তাহমিনের বাড়ি তিথি ম্যাম ছিলেন, উনি বায়োলজি টিচার ছিলেন।
উনি একটা কথা বলেছিলেন যে জীবনে এত বিনয়ী হও যে কেউ তোমাকে কষ্ট দেওয়ার আগে যাতে দুইবার চিন্তা করে যে এই মানুষটাকে কষ্ট দিব। যাক, সেরা দুইটা উক্তি। সো হোলি ক্রস ক্যান্টিনের সবচেয়ে বেস্ট আইটেম কোনটা? প্রাণ জুস। প্রাণ কিন্তু টাকা পয়সা দিছে। আচ্ছা, কলেজ লাইফের সেরা একটা মেমোরি এক লাইনে বলবি, যদি এক লাইনে টাফ। ডিবেট এক লাইনে বলতে পারবো, ডিবেটিং ক্লাবের ভাইস প্রেসিডেন্ট ইলেক্টেড হওয়া। ওরে সেরা, কংগ্রেচুলেশনস अगेन। আবার যদি সুযোগ পেতে হলি ক্রস কলেজ না অন্য কোনো কলেজ? অফ কোর্স হলি ক্রস। আচ্ছা, তারপর হচ্ছে হলি ক্রস কলেজের প্রিয় জায়গা? আমাদের কমন রুম আর বাস্কেটবল গ্রাউন্ড, এই দুটো জায়গা। ওকে, হলি ক্রস কলেজে পড়ার পর সবচেয়ে বড় শিক্ষা এক কথায়? ডিসিপ্লিন ইজ ইম্পর্টেন্ট। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা তিতলির এই মুহূর্তে আমরা অলরেডি আমাদের পডকাস্টটা একদম শেষে চলে আসছি। তিতলি থেকে আমরা অনেক কিছু জানলাম যে হলি ক্রস কলেজের ডিসিপ্লিন নিয়ে, হলি ক্রস কলেজের একাডেমিক প্রেশার নিয়ে, এবং তোমরা যারা হলি ক্রস কলেজের জন্য প্রিপারেশন নেবে তোমরা বেসিক কোন কোন জায়গাগুলোকে স্ট্রং করবা, এবং সব কিছু মিলে একটা কলেজের এক্সপিরিয়েন্স। আমিও একদম মনে হলো যে কলেজ লাইফের ওই সময়টা ঘুরে আসলাম ওর সঙ্গে সঙ্গে। সো যদিও আমি হলি ক্রস কলেজে পড়ি নাই, মানে একই ধরনের মিশনারি কলেজে পড়ছি। সো তোমাদের আর কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্টে জানাতে পারো, আর আমাদের এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তোমরা সাবস্ক্রাইব করতে পারো শিখো চ্যানেলটাকে, কারণ আমরা কলেজের পডকাস্টগুলো নিয়ে তোমাদের আরো অনেকগুলো কলেজ নিয়ে দিব। এরই ধারাবাহিকতায় আমরা আজকে হলি ক্রস কলেজ শেষ করলাম। অলরেডি নটরডেম এবং হচ্ছে সেন্ট জোসেফ অন্যান্য কলেজগুলো তোমরা পেয়ে গেছো, হয়তো দেখেছো। সো তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাও, আর কেমন লাগলো এপিসোডটা কমেন্টে জানাতে পারো। আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে, তোমরা তোমাদের স্বপ্নের সেরা কলেজে পৌঁছে যাও। এই তো, তুই কি কোনো লাস্ট কোনো কথা বলতে চাস? বেস্ট অফ লাক সবাইকে। ওকে, বেস্ট অফ লাক। আল্লাহ হাফেজ, ভালো থাকো, সুস্থ থাকো, শিখোর সঙ্গে থাকো। টাটা।